আচ্ছা উইকেন্ডের ক্লাস 411 হেয়ারিয়াতে ওভারঅলটা পড়েছিলাম তাই না? হেয়ারিয়াতে কি পড়েছিলাম বলতো? কি পড়েছিলাম লাস্ট ক্লাসে? ওভারঅল একটা সামারি বলছিলাম। হ্যাঁ ওভারঅল সামারি। ওকে, তাহলে ওই সামারিটার ডিটেইলসটা দেখাচ্ছি। ইংলিশ হেয়ারিয়াতের রাইটার হলো ইউজিন ওনিল, আমেরিকান রাইটার, আমেরিকান প্লে রাইট মানে নাটককার। টাইপ ফর প্লে, টাইপ মানে নাটক। আর এটার জনরা হলো আর্লি এক্সপ্রেশনিস্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যাচ্ছি 1920 সালে আমেরিকান ইউনাইটেড স্টেটসে পাবলিকেশন হলো 1922-এ। ইউনিল টোনটা হলো ইউনিল ইজ সিম্প্যাথেটিক টু দ্য ক্লাইন্ট অফ দ্য মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। এটা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারই বলবো, যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের পরে, সো 1900 সাল থেকে মডার্ন এজ শুরু হয়েছে। সো মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের ফ্লাইট সম্পর্কে আলোচনা করেছে, তারা কেমন ধরনের দাসত্বের মধ্যে বন্দী সেটা দেখিয়েছে, বাট নতুন একটা ক্লাস সিস্টেম দেখে যে তাদের জন্য কিরকম সমাধানটা দেখে, কষ্টটা দেখিয়েছে, সমাধান দেখে। এটাই হলো টোন। সেটিং হলো 1920 সালের সেটিং। সেটিং অফ প্লেস হলো নিউ ইয়র্ক সিটির একটা জায়গা। নায়কের নাম YANK। মেজর প্রোটাগনিস্ট ইয়াং, মেজর কনফ্লিক্ট কি মিলড্রেড ডগলাস। মিলড্রেড ডগলাস হলো একজন মিলিয়নিয়ার, বড় লোকের মেয়ে, যদিও এটা বলছে অ্যান ইনোসেন্ট অ্যারিস্টোক্র্যাটিক গার্ল, মোটেও ইনোসেন্ট। তার এক কথার এক জিহ্বার কারণে তার জীবনটা নষ্ট হয়ে গেছে একটা মানুষের। ভিজিটস দ্য স্টোভ হোল, কয়লার জাহাজের কয়লার কোনো অংশে সেখানে ইয়া করেছে, এন্ট্রান্স করে হঠাৎ করে গিয়েছে, সেখানে ইয়াংকে দেখেছে এবং তাকে প্লিজ বলছে। এটা হলো কনফ্লিক্ট, সমস্যাটার সূত্রপাত এখানে। এবং সেটার রাইজিং অ্যাকশন কি মিলড্রেডস রিকোয়েস্ট টু সি দ্য স্টোভ হোল। ওই জায়গায় আসার যে ইচ্ছা সেটা, এটা হলো রাইজিং অ্যাকশন। ইয়াং স্ক্রিমিং আপ অ্যাট দ্য হুইসল ব্লোয়ার, মিলড্রেড সিইং ইয়াং। মানে ওখানে কি হচ্ছিল, মিলড্রেড মেয়েটা গেছে সেখানে গিয়ে দেখে যে ইয়াং কি করতেছিল, কিছু মানুষের মধ্যে মারামারি হচ্ছিল। ও কিন্তু মারামারি করতে যায়নি, মারামারিটা থামাতে গেছে। সো ওই থামাতে করাতে গিয়ে মিলড্রেডের যে ফিজিক্যাল স্ট্রাকচার দেখে ও ভেবেছে একটা ফিল দিয়ে একটা বৃষ্টির মতো লাগছে, বাজে লাগছে। বাট আসলে তো মানুষের ফিজিক্যাল শারীরিক অবয়বের উপরে মানুষের কোনো হাত নেই। ক্রিয়েটর যেটাই এখন ক্রিয়েট করবে সেটাই। সো এটাই হলো মডার্ন অ্যারিস্টোক্রেটিক সোসাইটির সমস্যা। সেখানে মানুষকে যারা ওয়ার্কিং ক্লাস তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা কতখানি যে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে সেটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, রাইজিং অ্যাকশন বললাম, ইয়াংদের সাথে দেখার ইচ্ছাটা কি, ক্লাইম্যাক্স কি, মিলড্রেড আর ইয়াং লুক অ্যাট ইচ আদার। ওই যে তাদের দেখা হলো, জাস্ট এই মুহূর্তে বললো ইউ ফিল দি বিস্ট, তার আগে ওই সময়টার এটা হলো ক্লাইম্যাক্স। আচ্ছা, এখানে থিম কি, দ্য ফিয়ার অফ এন্ট্র্যাপমেন্ট। এন্ট্র্যাপমেন্ট হলো ওই কোনো কিছু হলে ট্র্যাপে আটকে পড়ার ব্যাপারটা আর কি, যে যেরকম ইয়াং নিজেকে একটা ট্র্যাপের মধ্যে ফেলে দিয়েছে, সে নিজের সমস্যার জন্য যদিও দায়ী, বাট ওর এক্সটার্নাল ফ্যাক্টর আছে। সে নিজেকে একজন বিস্ট মনে করছে, তার আশেপাশের অংশকে চিড়িয়াখানা মনে করছে। একটা গরিলা দেখে মনে হচ্ছে তুমি আমার ভাই। সো এই জিনিসগুলো এটা একটা কথার জন্য একটা মুখ ফুসকে বলে ফেলা বা যেভাবে খারাপ আচরণের একটা প্রভাব। আচ্ছা, দ্য ফিয়ার অফ এন্ট্র্যাপমেন্ট, দ্য রিগ্রেশন অফ ম্যানকাইন্ড, মানবজাতির রিগ্রেট, অনুশোচনা। দ্য ফ্রাস্ট্রেশন অফ ক্লাস ডিস্টিংশনের মধ্যে যারা আছে, যারা গরিব শ্রেণী, তাদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, শ্রেণী বিভেদ যে এতখানি খারাপ সৃষ্টি করেছে। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে কি লাভ হলো, বা এত যুদ্ধ হলো বা হলো, এটার আউটকাম কি, খালি সেই ক্লাস ডিস্টিংশন, ধনী আর থেকেই যাচ্ছে এখনো ক্লাস ডিস্টিংশনের একটা মোটিভ, বিলঙ্গিং, মানুষ কোথায় বিলং করছে, ধনী ইয়েতে না গরিবে, মানুষের চিন্তাধারা, থট, তারপর স্ল্যাভেরি, দাসত্ব, দাসপ্রথা, আর সার্ভিস, এই যে মানুষ সার্ভিস দিয়ে যাচ্ছে আর কি। মোটিভ, সিম্বল, কিছু প্রতীক, স্টিল কি শক্ত কিছু করে কিছু। তো এখানে স্টিল দিয়ে কি বোঝাচ্ছে, যে ইস্পাত কঠিন সিস্টেম, যেখান থেকে মানুষ বেরোতে পারছে না। আমি রিয়েলিটি থেকে পালাতে পারছি না। তারপরে বানরের মতো এফ জিনিসটা হলো একটা সিম্বল, বানরের মাধ্যমে মানুষকে খারাপভাবে দেখাচ্ছি, যেটা ঠিক না। এবং স্টিল, মোটামুটি হলো স্টিল আর এ দুটো হলো থিম। ফোরশেডোয়িং, ক্যারেক্টার্স রিপিটেডলি কলিং ইয়াং ক্যাট এ। এটার আগে
ওর বন্ধুদেরকে মানে ওদের মধ্যে মারামারি হওয়া ছিল, তখন কিছু ওয়ার্কার ওকে এড বলে রাখছিল। সো অন্তত আমরা ফোরশ্যাডো মানে ভবিষ্যতে যেটা হবে সেটা আগে একটা পূর্বাভাস পাওয়া, একটা হিন্ট পাওয়া। আগে আমরা বুঝতে পারছি যে সামথিং এটা কিছু একটা মানে কোনো কিছু হ্যাপেন হতে যাচ্ছে। কনটেক্সট পড়িয়েছিলাম, সেটা কোথাও পড়িয়েছিলাম। হ্যাঁ, ওভারঅলি একটা ইয়ে হয়েছে। সো এটা হলো মোটামুটি কনটেক্সট। আর ক্যারিয়ারের একটা প্রশ্ন পড়াবো আমি, সেটা আজকে পড়াবো, আজকে কে পড়া যায় সবাই এটা পড়াবো, ক্যারিয়ার অ্যাজ এ সোশ্যাল স্যাটার। ঠিক আছে, সোশ্যাল স্যাটার পড়াবো। তো সেটার আগে আমি যেটা আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন সম্পর্কে কতটুকু আইডিয়া আছে বলেন তো? ওই যে আপনারা ব্যাচ 6 আগস্ট দেওয়া আর একটা হলো 25 না 25 আগস্ট দেওয়া একটা আর হলো 6 সেপ্টেম্বর। আপনারা হলে উইকেন্ড ব্যাচ, আমাদের প্রেজেন্টেশনটা হবে আগস্টের 26 আর সেপ্টেম্বরের 2 এই দুই উইকেন্ডে। আচ্ছা, আমি আপনাদেরকে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ বা এসে লিখতে দেবো, তাই তো? তো নর্মালি আপনারা কি জানেন প্যারাগ্রাফ রাইটিং বলতে কি বোঝায়? একটা প্যারার মধ্যে কোনো একটা টপিক দিলে সেটার উপরে লেখা। কিন্তু আমরা ইউনিভার্সিটি লাইফে এসে দেখি একটা প্যারাগ্রাফে বেশ কয়েকটা পার্ট আছে। টপিক সেন্টেন্স থাকবে, সেটার সাথে আবার এসে টাইপের রাইটিং বলে সেখানে থাকবে থিসিস স্টেটমেন্ট, তারপর থাকবে ফার্স্ট ডিটেইল বা ফার্স্ট সাপোর্টিং ডিটেইল, সেকেন্ড সাপোর্টিং ডিটেইল 1 2 3, এখানে দুটো চারটা দেওয়া, ফাইনালে থাকবে হলো লাস্ট ক্লোজিং সেন্টেন্স। সো এই পুরো ব্যাপারটাকে আপনার মনে হচ্ছে যে একটা বার্গার দেখা আছে, কিরা লাগছে বেশ ভালো বেশ মজা হয়ে গেছে কেন? অনেক মানে খাটাখাটি যাচ্ছে নাকি, মানে ফিল্ড ওয়ার্ক যাচ্ছে বেশি, দৌড়ঝাঁপ বেশি হচ্ছে আর কি। তো আচ্ছা, বার্গারের সাথে আমি এই জন্য দেখেছি যে একটা আগ্রহ থাকবে প্লাস ইয়াও থাকবে, সবই থাকবে। বার্গারের উপরের অংশটাকে আমি ইন্ট্রোডাকশন বলবো, শেষের অংশটাকে কনক্লুশন বলবো। ইন্ট্রোডাকশন আর কনক্লুশন একই কথা, রিস্টেটমেন্ট। ঠিক আছে, মাঝখানে যে লেটুস এটা হলো সাপোর্টিং ডিটেলস, একটা দুইটা তিনটা চারটা, লেটুস পাতা একটা হবে, লেটুস পাতা টমেটো ধরে একটা, চিজ একটা, তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিটেলটা হলো মাটন, বিফ, পেঁপে। সো টপিক সেন্টেন্স টপ আমি এখানে টিচিংয়ের উপরে বলেছি, এটা দিয়ে আমি বলবো না, আমি একটা অন্য এক্সাম্পল দিব। ধরেন যে there are many reasons I would like to watch a cinema in my home. ধরেন আমি একটা সিনেমা হলে দেখবো না, বাসায় দেখবো, কেন দেখবো? এটা এই টপিকে আপনি বলতে পারেন। আচ্ছা, এটা হলো টপ বার্গারের মাথার অংশ। তারপরে হলো সেকেন্ড অংশ, ফার্স্ট অফ অল I love to teach because I love being at school. আমি আমার ফার্স্ট অফ অল watching a cinema in cinema hall is often time consuming. তিনটা পয়েন্ট, ম্যাক্সিমাম তিনটা পয়েন্ট ধরে লিখতে হবে আপনাকে। হ্যাঁ, তিনটা আপনার মাথায় প্রথমে আপনি যদি ধরেন লেখালেখির ক্ষেত্রে বলি, ধরেন আপনি পরীক্ষার হলে আমি লিখতে দিয়েছি, আপনি সিনেমা হলে কেন সিনেমা দেখবেন? তিনটা পয়েন্ট কী কী ভাবে হতে হবে? নাম্বার 1 ধরেন টাইম কনজিউমিং, নাম্বার 2 নয়েজি, নাম্বার 3 সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওয়েস্ট অফ মানি। টাইম আর মানি মূলত দুটোই সবচেয়ে হলো মানি। তো নাম্বার 1 যেটা বলবো সেটা হলো যে নাম্বার প্রাকৃতিকটাকে সারা দিয়ে গেলে তো আবার ওই সিনেমাটা মিস ওটা সেভাবে সিনেমা দেখার আগে আপনি প্রকৃতিটাকে সারা দিয়ে দেবেন, তাহলে হবে না। আচ্ছা, ফার্স্ট অফ অল ওয়াচিং আ সিনেমা ইন আ হল ইজ often time consuming. তারপরে আপনি এটার সাপোর্টে কথা বলবেন, কেন টাইম কনজিউমিং, একটা সেটার সাপোর্টে আবার কথা বলতে হবে। সেটা প্যারাগ্রাফে হোক বা এসে হোক, এক প্যারাগ্রাফের ক্ষেত্রে এক লাইন, আর এসে হলে পুরো একটা প্যারা, প্রথম সাপোর্টটা দিয়ে একটা প্যারাই লিখতে হবে। সেই প্যারাটা কি ওপেন টাইম কনজিউমিং, সেটা হলো কীভাবে বলবেন যে আমরা
ঢাকা শহরে এমন একটা জায়গায় থাকি, আমি তো বাংলাদেশের বাসিন্দা, আমি আমার মতো করে বলছি আর কি, বাংলাদেশের বাসিন্দা হলে কি ঢাকা শহরের বাসিন্দা, আমাকে ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমার 2-2.5 ঘন্টা লাগে। আবার যদি সিনেমা হল হয় কাছাকাছি থাকলে ঠিক আছে, দূরেও হয় বা একদম কাছে হলেও তাও কিছু হাজার তো আছে, কিছু ঝামেলা তো আছে, টাইম কনজিউমিং তো আছে। আপনি মনে যে আপনি উত্তরাতে গিয়ে দেখবেন, সো এটা টাইম কনজিউমিং, 2.5-5 ঘন্টা, সিনেমাটাও 2 ঘন্টা, সো কত বড় টাইম লস হচ্ছে। যদি আমরা একদিনের একটা ব্যাপার হয়ে যায়, 2 ঘন্টা সিনেমার জন্য 12 ঘন্টা শেষ, হ্যাঁ 5-7 ঘন্টা 7-8 ঘন্টা চলে যাচ্ছে। তো আমি এই টপিকটা কেন বলছি আপনাদের কাছে, মানে এটা ইন্টারেস্টিং লেগেছে যে মুভি তো সিনেমা হলেই দেখে, তো ওয়াই অ্যাট হোম। আচ্ছা 2 নাম্বার হলো সেকেন্ড পয়েন্ট, এটা লেটুস গেল বা টমেটো গেল। অ্যানাদার রিজন যদি বলি, অ্যানাদার রিজন হলো ইট পলিউটস, এটা মানে পলিউশনাস, পরিবেশ দূষণ করছে। কীভাবে? যে অনেক শব্দ হচ্ছে, নয়েজ হচ্ছে, শুধু সিনেমা না, সিনেমার সাথে আশেপাশে অনেক শব্দ হচ্ছে, এটা অনেক সময় সিনেমাতে কনসেন্ট্রেশন করতে পারি না। আর অন্যান্য ধরনের পলিউশন আছে আশেপাশে, ওয়েস্টেজ অফ ফুড, অনেকে অনেক খাবার দাবার নষ্ট করছে। আর আছে যে ছোট ছোট বাচ্চারা চিৎকার চেঁচামেচি করতেছে, সেটা একটা। এরকম সিলেবান সিটিও মানে হ্যাঁ হ্যাঁ কি হয় সিটি মারে, হ্যাঁ ছেলেপেলে, হ্যাঁ এই তো এটা হলো ইফেক্টিভ একটা ক্লাস, যে আমি কথা বলছি আপনারা পয়েন্টগুলো বলতেছেন। সো মানুষ সিটি দিচ্ছে, এগুলো হলো বিভিন্ন ধরনের পলিউশন হচ্ছে। আর কি কি ধরনের পলিউশন হতে পারে? ধরেন সিনেমার মাঝখানে আপনাদের প্রকৃতিটাকে সারা দিলেন, তখন একটা কনসেন্ট্রেশন নষ্ট হলো, সেটা একটা। এটা হলো এই সেকেন্ড পয়েন্টের সাপোর্টে কিছু। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো থার্ড পয়েন্ট, লাস্ট ডিটেইল, বা মানে এখানে তো 4টা দিয়েছি, 3টা মাথায় রাখবেন 3টা। আর এসের ক্ষেত্রে ওটা পরে অন্য ব্যাপার, আমি আর্গুমেন্টেটিভ এসে যেহেতু প্রেজেন্টেশন শিখাচ্ছি সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট এর হলো যে এটা হলো ওয়েস্টেজ অফ মানি। ওয়েস্টেজ অফ মানি কী হবে? আপনি মফিসিল থেকে উত্তরা যাবেন, বাসে করে গেলেও একটা নির্দিষ্ট টাকা লাগবে একজন মানুষের, আর সিএনজি টিএনজি হলে তো শেষ, মানে গরিব ধনী থেকে গরিব হয়ে যাবে, যে পরিমাণ টাকা যায় সিএনজি বা উবার, এটা একটা গেল। কাছাকাছি হলেও না একটা টাকা লাগবে, সেটা গেল। তারপর আপনি হলে গেলেন, সেটার একটা টাকা। সিনেমা হলে 350 হলো সিনেপ্লেক্সের সবচেয়ে কম দাম এরিয়া। আর যদি এমনি অন্যান্য মধ্যবিত্ত ওগুলো প্রথম যায় না, মনে হয় 200 মতো হবে, 100-200 তো হবে, 200 তো হবে। তো এটা একটা টাকা গেল, এটা একটা মানুষেরই। এরপরে খাবার দাবার ওটা আরো বেশি, সিনেমার টাকার থেকে খাবারের দাম বেশি। 10 টাকার পানি দেয়, হ্যাঁ হ্যাঁ, যেই খাবারটা আমরা বাইরে পাচ্ছি 15 টাকা, সেই পানিটা ওখানে 20 টাকা যাবে। কোক হলো এমনিতেই কোকের দাম 25 টাকা হয়ে গেছে, যে এইটুকু 250 মিলির কোকের 25 টাকা হয়ে গেছে। ওইদিকে পেপসি এখনো 15 টাকা আছে, না পেপসি আবার ওদের দেখা দেখে আবার 20 করছে, এবার একটু বাড়িয়েছে, তাহলে দাম থাকে না, হ্যাঁ কই যাবে না। মানে একটা বেসিক খাবার রিসেন্টলি আমরা দেখেছি আর কি, যে রিক্সাওয়ালারা তারা যে বা এই যে এরকম একদম নিম্ন শ্রেণীর মানুষরা আর কি, তাদের মানে খাবার খেতে পারছে না, না খেয়ে থাকতেছে। আমি একটা তাদের খাবার কি হবে, খুব বেশি হলে একটা বড় রুটি, একটা কলা, সেটা খেতে 30-40 টাকা করে, একটা রুটি একটা ভাজি, তাতে 30-40-50 টাকা করে যাচ্ছে। 10 টাকার নিচে কোনো কলা, হ্যাঁ 10 টাকার নিচে কলা দিত, ডিমের দাম 10 টাকা, এত দাম তো ছিল না। সো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রাইস হাই। ঢাকায় বেড়েছে, চিটাও কিন্তু এত দাম না, আমরা তো খাই। চিটাগাঙে আচ্ছা, চিটাগাঙে কত বলেন? চিটাগাঙে কত দাম? কোকটা যেটা 25 টাকা, ওটা হচ্ছে ওখানে 20 টাকায়। না হ্যাঁ তারপরে হ্যাঁ আমি যে আমরা গেলাম না, যে তারপরে চিটাগাঙে মানুষ চিটাগাঙে কিন্তু কোকটা স্বাদ অন্যরকম। আপনি কি কোকের কথা বলছি, কোকা-কোলা, হ্যাঁ হ্যাঁ কোকা-কোলার কথা কোকা-কোলা খাই। ঢাকা শহরে একরকম স্বাদ, চিটাগাঙের আরেকরকম। ভালো ভালো, চিটাগাং তো রাজধানী, বাণিজ্যিক রাজধানী। চিটাগাংতে তো জাহাজের সব জিনিস আসে। আরেকটা যে যেরকম নর্থ বেঙ্গলে যেরকম আসে, যে মানে রাজশাহী, দিনাজপুর দিক দিয়ে আবার ইয়ার আসে, সীমান্তের জিনিসপত্র, শাড়ি, কাপড় চোপড়, সামান, ওগুলো আবার ইয়া চোলাই ইয়া আসে। আর চিটাগাংটা তো হলো বাণিজ্যিক ইয়া রাজধানী। কোকা-কোলার ইম্পোর্টারও আলাদা আলাদা আছে। তামানি বেভারেজ কোম্পানি না? হ্যাঁ ওটা এক এক ইয়ার এরকম এক একটা ওটাই মানে ওটা মনে হচ্ছে তো ভেরিয়েশন আছে তো। এটা গেল। তারপর লাস্ট ডিটেইল হলো মিট, সেটা হলো যে মানির ব্যাপারটা আর কি।
তো এরকম করে আমরা জাস্ট একটা ইয়াকে ভাবে লিখতে পারি। এখন আমি কিন্তু এটা জাস্ট ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য লিখেছি, আর্গুমেন্টেটিভ এসে কিন্তু আরেকটু অন্যরকম হয়। ক্লোজিং সেন্টেন্স যে these are just a few reasons I love to teach, these are just a few reasons I love to watch movie at home. আচ্ছা, এটা আপনার যুক্তির সপক্ষেও যুক্তি ইয়া করতে পারেন। আপনি মানি কনজিউমিং বলতেছেন, তারপরে প্রথমে কি বললেন টাইম কনজিউমিং, প্রত্যেকটার সাথে আপনার যুক্তিটা দেন যে আমি বাসায় বসে আমি এখানে জাস্ট আমি একটা টিভি সেট আমার একটা বড় একটা, এখন তো মানুষের সব কত 40-45-50 ইঞ্চি টিভি তো বাসাতেই আছে, 20-30 হাজার টাকা দাম খুব বেশি করে। আমি সেখানে গিয়ে সেই টিভিটা বাসায় অন করে কয়েকজনকে ডাকলাম বা প্রজেক্টরের মাধ্যমে দেখলাম, যেভাবে ইচ্ছা দেখলাম সবাইকে নিয়ে, পপকর্ন নিয়ে কোক নিয়ে বসলাম, এত দাম লাগলো না। আপনি সিনেমা হলে যাবেন একটা পপকর্নের দাম 150-200 টাকা, 250 টাকা, তারপর পেপসিগুলোর দাম 100-120 এরকম একটা বড় গ্লাস জাস্ট। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, আমি তাহলে আমার সপক্ষে কি বলবো যে আমি বাসায় গিয়ে আমি সবাইকে নিয়ে যেই পরিমাণ নিয়ে করবো দেখতে পারবো। আমি জাস্ট একটা নেটফ্লিক্স আছে, ওটিটি প্ল্যাটফর্মগুলো, নেটফ্লিক্স, ডিজনি প্লাস বা যে কোনো জায়গা থেকে দেখতে পারবো। এখন এখানে প্রবলেম হলো যে সিনেমাটা কেমন রিলিজ পেয়েছে, আপনি হলের প্রিন্ট দেখবেন না, এটা একটা ব্যাপার আছে। কিন্তু তারপরে আমি আমার পক্ষ যেহেতু বলবো যে আমি কিছুদিন অপেক্ষা করবো, অপেক্ষা করে ভালো প্রিন্টটা দেখতে পারবো, বাসায় দেখতে পারবো, বাসাতেই পাওয়া যায়, বাসাতেই দেখা যায়, নামানো যায়, এটা টাইমের ব্যাপারটা। তারপরে পলিউশন, নয়েজ, বলবো যে ওখানে এরকম ছোটো বাচ্চাদের চিল্লাচিল্লি শুনতে হবে, কোনো ঝামেলা নেই, এটা আপনার পক্ষে একটা যুক্তি দিলেন। তারপরে দিলেন যে মানি তো যুক্তি যে আমার সব টাকা বেঁচে যাচ্ছে, এবং আপনি যে নেট থেকে নামিয়ে দেখছেন, আপনার নেটের খরচ জাস্ট, নেট তো আর অত টাকা লাগছে না, একটা মাসে আপনার কত লাগে 500 নেটের পিছনে ইন্টারনেট, হ্যাঁ, তাহলে আপনি 500-600 টাকা দিয়ে 1 মাস চালাতে পারছেন। আর যেখানে একটা সিনেমা গিয়ে দেখে আসার ইয়া থেকে একজনেরই 1000-এর কাছাকাছি। সো এটা একটা জিনিস। আর আপনি ফাইনালি আপনি আর্গুমেন্টেটিভ বেসিসে যেটা করবেন যে আপনি রিভিউটাল বা আপনার ধরেন আপনার এগেইনস্টে কিছু মানুষ থাকবে না, তারা বলবে যে এটা তো একটা আকর্ষণীয় জিনিস, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখো, তখন আপনি এটাকে যুক্তি দিয়ে কাউন্টার দেবেন যে হ্যাঁ অবশ্যই আমি মানছি এটা অবশ্যই একটা আকর্ষণীয় জিনিস, এটা ইয়া করলে যে একটা মানুষের সাথে একটা মানে মেলামেশা হয়, অনেকের সাথে দেখা হচ্ছে, গ্যাদারিং হচ্ছে, গেট টুগেদার হচ্ছে, যেটা বাসায়ও হচ্ছে, অবশ্য বাসায় ডেকে সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, টেস্টটা ডিফারেন্ট, আমি মানছি টেস্টটা ডিফারেন্ট, এটা এখানে মজা আছে, আনন্দ আছে, তবে এটা করাই যায়, তবে মাসে একবার, বছরে 2-3 বার এরকম করা যায়। এরকম একটা আপনি আপনার কাউন্টার ইয়াতে আপনার কাউন্টার দেবেন, দিয়ে ফাইনালি বলবেন এইসব রিজনের জন্য আমি বাসায় বসে সিনেমা দেখতে আসবো। সো ওভারঅল এটা বোঝা গেছে যে আপনি প্রেজেন্টেশনের একটা আইডিয়া পাওয়া গেছে যে কীভাবে প্রেজেন্টেশনটা করবেন, রাইট? আজকে ক্লাসটা বন্ধ করে দেবেন, 7টার মধ্যে থেকে